দর্শক, এই মুহূর্তে কি সাবেক বলা যায়? ইন্টেরিমের সাবেক প্রধান উপদেষ্টা, এটা বোধহয় বলা যায়। কারণ গত রাতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার পদত্যাগের কথা বলেছেন এবং তিনি বিদায় নিয়েছেন। তার মানে আজকে আর তার কোনো অ্যাক্টিভিটিস থাকার কথা নয়। তারপরেও খাতা কলমের ফর্মালিটি নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবেক বলা যায় না যতক্ষণ পর্যন্ত না নতুন প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন কিংবা নিলেন। নতুন প্রধানমন্ত্রীর শপথের সঙ্গে সঙ্গে প্রফেসর ইউনূসকে বলা যেতে পারে সাবেক প্রধান উপদেষ্টা। কিন্তু যখন তিনি সাবেক হননি, গতকালকের খবর একটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তার একজন বিশেষ সহকারী যিনি অর্থ মন্ত্রণালয়ের দেখভাল করছিলেন, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা একজন সালেউদ্দিন আহমেদ থাকা সত্ত্বেও এই গবেষক আনিসুজ্জামান চৌধুরী তাকে এনেছিলেন বিদেশ থেকে। তিনি বিদেশি নাগরিক, মানে তার সরকারের প্রায় সবাই তো বিদেশি নাগরিক। বিদেশ থেকে উড়িয়ে এনেছিলেন, অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দিয়েছিলেন এবং অর্থনীতির বিভিন্ন সেক্টরে তিনি কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে উদ্ধার করবেন, এই কারণেই তাকে আনা হয়েছিল। গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তাকে তার দায়িত্ব থেকে মানে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, তিনি দায়িত্ব থেকে সরে গেছেন এবং তিনি দেশও ছেড়েছেন। গতকালকে আরও একটা খবর চাউর হয়েছিল, সেটা হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, তারা দুইজনও দেশ ছেড়েছেন। অর্থাৎ লুকিয়ে লুকিয়ে দেশ ছাড়ার ঘটনা শুরু করেছেন যে ফয়েজ আহমেদ তৈয়ব, সেটা চলছে। এবং আজকের মধ্যে অনেকেই দেশ ছেড়ে ফেলেছেন অলরেডি, এরকম খবর নতুন সরকার শপথের পরপরই একেবারে ওপেনলি গণমাধ্যমে ওপেনলি আসতে থাকবে। এবং নিশ্চিত নতুন সরকার শপথের পর থেকে বিগত সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নানা দুর্নীতির কাহিনী গণমাধ্যমে খবর হিসেবে আসতে থাকবে। চলুন অর্থ মন্ত্রণালয়ের কিংবা বাংলাদেশের অর্থনীতির কোন কাজটা, সুফলটা আনলেন এই প্রতিমন্ত্রী মর্যাদার বিশেষ সহকারী, এবং তিনি কোন অর্থনীতির 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন কিনা, সেই ব্যাপারটা দেখি এবং সেই ব্যাপারে আলোচনা করে বোঝার চেষ্টা করি। এর আগে তাকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল তখন প্রথম আলো তার ব্যাপারে কি বলেছিল সেটাও আলোচনা করে বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা আনিসুজ্জামান চৌধুরী, তাকে অব্যাহতি দেয়া হয়েছে কিংবা অব্যাহতির আবেদন, তিনি পদত্যাগের আবেদন করেছিলেন, সেই পদত্যাগের আবেদন গৃহীত হয়েছে। সেই গৃহীত হওয়ার কাগজটা দেখে নিন। সেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই কাগজটা ইস্যু করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে তাকে অব্যাহতি দেয়া হলো। এই কাগজটা দিয়ে আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি লিখছেন, গত 1 বছরে দেশের পুঁজিবাজারের অভূতপূর্ব প্রবৃদ্ধি, ব্র্যাকেটে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়েছেন যে, এবং দিয়ে বুঝিয়েছেন যে এটা হয়নি, অভূতপূর্ব প্রবৃদ্ধি হয়নি। আর্থিক খাতের ব্যাপক সংস্কার, সেখানেও জিজ্ঞাসাবোধক এবং এক্সক্লেমেটরি চিহ্ন দিয়েছেন, সেটাও হয়নি, আর্থিক খাতের ব্যাপক সংস্কার। দেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের দিনটিতে অস্ট্রেলিয়াতে নিজ গৃহে প্রত্যাবর্তন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিশিষ্ট গবেষক আনিসুজ্জামান চৌধুরী। অর্থাৎ অর্থনীতির 12টা বাজিয়ে তিনি অস্ট্রেলিয়াতে সেফ এক্সিট নিয়েছেন। মার্চ 2025-এ আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বিশেষ সহকারী পদে থাকাকালীন সময়ে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা লাভ করেছিলেন এবং তিনি বিদেশি নাগরিক, তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। বাংলাদেশে তাকে উড়িয়ে আনা হয়েছিল কারণ দেশি চালের ভাত প্রফেসর ইউনূসের খেতে ইচ্ছা করে না, তিনি সব বিদেশি চালের ভাত খেয়েছেন এই সরকার চালানোর জন্য। গত বছর তার নিয়োগের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয়ে কীভাবে যুক্ত থাকবেন, প্রথম আলো বলছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছিলেন, আনিসুজ্জামান চৌধুরী যোগ্য ব্যক্তি, পুঁজিবাজার, আর্থিক খাতের সংস্কার, স্বল্পোন্নত থেকে উন্নয়ন
উন্নয়নশীল দেশে রূপান্তর ইত্যাদি বিষয় তিনি গুরুত্ব দিয়ে দেখবেন। চিন্তা করেন জায়গাগুলো পুঁজিবাজার, আর্থিক খাতের সংস্কার, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের এই ব্যাপারগুলো দেখার জন্য গবেষক হিসেবে, এক্সপার্ট হিসেবে তাকে আনা হয়েছে। এখন বলেন তো এই তিনটা জায়গার কোন জায়গায় বাংলাদেশ উন্নতি করেছে? বাংলাদেশ কি স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হয়েছে এই 1.5 বছরে? বাংলাদেশে কি 1 টাকার বিনিয়োগ এসেছে? বাংলাদেশের পুঁজিবাজারে কি চুরি চামারি এগুলো বন্ধ হয়েছে? পুঁজিবাজারের কোনো উন্নয়ন হয়েছে? হয়নি। আনিসুজ্জামান চৌধুরীর সফলতার সাথে মানে জুলকারনাইন সাহেব লিখছেন সফলতার সাথে, এবং সেখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি চিহ্ন এবং জিজ্ঞাসাবোধক চিহ্নও দিচ্ছেন তিনি ব্র্যাকেটে, তার উপর অর্পিত সকল দায়িত্ব পালন করে রাতেই ঢাকা ছাড়ছেন বলে জানা গেছে। অর্থাৎ গত রাতে তিনি ঢাকা ছেড়েছেন। প্রথম আলো ওই সময় যে সময় তাকে নিয়োগ দেওয়া হয়েছিল সেই সময় 10 মার্চ 2025 যে রিপোর্টটা করেছিল তাকে নিয়ে, সেই শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলেছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ে কি করবেন তিনি, এই প্রশ্নের উত্তরগুলো তারা খুঁজেছিল। সেখানে বলা হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টাকে সহায়তা করবেন তিনি, তবে কাজ করবেন অর্থ মন্ত্রণালয়ে। প্রজ্ঞাপনে বলা হয় আনিসুজ্জামান চৌধুরী প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা সবই পাবেন। সালেউদ্দিন আহমেদ কি বলেছিলেন সেটা তো আপনাদেরকে বললামই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। দেশের বাইরে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন এবং অস্ট্রেলিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এই ব্যক্তিকে প্রফেসর ইউনূস উড়িয়ে এনেছিলেন। উড়িয়ে এনে আমাদের অর্থনীতির কি উন্নয়ন করেছেন, আমাদের পুঁজিবাজারের কি উন্নয়ন করেছেন, আমাদের স্বল্পোন্নত দেশকে কিভাবে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন, আমাদের দেশে মানে হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ এসে আমাদের দেশকে সোনার দেশে কিভাবে পরিণত হয়েছে, সেই চিত্রগুলো তো আমরা দেখেছি। অর্থাৎ প্রধান উপদেষ্টা বিদেশি নাগরিক যাদেরকেই এনেছেন শুধুমাত্র তিনি তার নিজের বলয় বড় করার জন্যই এই কাজটা করেছেন, যে কাজের মাধ্যমে কোনো ধরনের কোনো আউটপুট হয়নি। প্রফেসর আলী রিয়াজের মতো মানে আইনের ছাত্র না এমন একজন মানুষকে এনে তিনি বাংলাদেশের সংবিধান কাটাছেঁড়া করেছেন এবং সংবিধান কাটাছেঁড়া করে প্রতিটা পদে পদে সংবিধান বিরোধী, বর্তমান সংবিধান বিরোধী নানা ধরনের অধ্যাদেশ জারি করিয়েছেন রাষ্ট্রপতিকে দিয়ে, যেগুলো তার ক্ষমতা শেষ হওয়ার পর থেকে আদালতে একের পর এক যেতে থাকবে এবং আদালতে মামলা মোকদ্দমা হতে থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারটাতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।